শুরু করছি বাংলা বলছি। আজকে শুরু করি একটা ছোট ভিডিও দিয়ে। এই ভিডিওটা যে সে ভিডিও নয়। লিওনেল মেসি তার 4 দিনের ভারত সফর সেরে, দেশের 4টি শহর সফর সেরে ফিরে গিয়ে এই ভিডিওটি পোস্ট করেছেন। তার এই ভারত সফরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন তার 510 মিলিয়ন, সংখ্যাটা 510 মিলিয়ন, 510 মিলিয়ন ফলোয়ার রয়েছে এমন ইনস্টা প্রোফাইল থেকে। একটু দেখুন ভিডিওটা। Bueno, nada, solo agradecer agradecerle el cariño de todos estos días a India. La verdad que fue una experiencia muy linda para nosotros poder compartir. Si bien fue intensa y cortita, fue hermoso recibir todo el cariño que ya sabía que estaba, pero recibirlo de primera mano fue impresionante, una locura todo lo que hicieron por nosotros estos días, así que nada, nos llevamos el cariño de todo y seguramente volveremos, ojalá sea algún día a jugar algún partido o en alguna otra ocasión, pero seguramente que volveremos a visitar India. Muchas gracias. দেখলেন ভিডিওটা। এই মিনিট খানেকের ভিডিওতে কোথাও আমাদের গর্বের যুব ভারতীকে আমরা যখন বলে থাকি যে কলকাতা ফুটবলের মক্কা, যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেটা আমাদের মূল ফুটবল স্টেডিয়াম, আসলে তো সেটাকেই আমরা তুলে ধরতে চাই অন্তত গত কয়েক দশকে। সেই যুব ভারতীর এক ফ্রেম ছবিও নেই। কলকাতার ছবি বলতে একজন শিল্পপতির সঙ্গে তার ছবির সামান্য একটা ঝলক। শুরু হচ্ছে যে স্ট্যাচু যেটা লেক টাউনের মোড়ে বসানো হয়েছে, সেটার 2 ফ্রেম দিয়ে রয়েছে হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির যে স্টেডিয়ামের মুহূর্তগুলো, তার কোলাজ। আমাদের যুবভারতী ব্রাত্য লজ্জার ভিডিও, লজ্জায় মাথা হেঁট। এই লজ্জার কোনো শেষ হয় না। এই লজ্জাকে কোনোভাবে এর থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না 4 দিন পেরিয়ে গেলেও। এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে জ্যোতি চ্যাটার্জি, রয়েছেন তৃণমূলের তরফ থেকে প্রদীপ্ত মুখার্জি, রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে শুভাশিস ভট্টাচার্য, এবং আমাদের সঙ্গে রয়েছেন যুব ভারতীতে ওই অনুষ্ঠানটি হোস্ট করছিলেন যে দুই সঞ্চালক ছিলেন, তাদের মধ্যে অন্যতম রূপসা। আমি আসবো আলোচনায়, তার আগে দেখাবো প্রতিবেদন। এক টুকরো নিজের মূর্তির ছবি, ব্যাস ওইটুকুই কলকাতা। লিওর পোস্ট করা ভিডিওয়ে আর কোথাও ফুটবলে মক্কার চিহ্ন নেই। ফুটেজে রাজীব গান্ধী স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম, অরুণ জেটলি স্টেডিয়াম, কিন্তু যুব ভারতী স্টেডিয়ামের ছবি এক ফ্রেমও নেই। কলকাতার ফুটবল ইতিহাসে একটা স্থায়ী কালো দাগ। যুব ভারতীতে বিশৃঙ্খলার পর কেটে গিয়েছে 4 দিন, তবুও 13ই ডিসেম্বরের লজ্জার মুহূর্তগুলো পিছু ছাড়ছে না। মেসির পোস্ট করা ভিডিও আমাদের টাটকা ক্ষতে খানিকটা নুনের ছিটে। এটা কি কোনো না কোনো ভাবে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, এই যে চিরাচরিত সেসব বাদ দিয়ে ডায়মন্ড হারবার, কোথাকার ডায়মন্ড হারবার, তাকে তুলে নিয়ে এসে ডায়মন্ড হারবার আর মোহনবাগান তৃণমূল ভাব করা, এটা খুব বিপজ্জনক এবং বাংলার খেলার মাঠকে এরা কলুষিত করে। মুখ পুড়েছে বাংলার, লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে বাঙালির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার কিছু পরেই মেসি এবং ফুটবল প্রেমীদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তদন্ত কমিটি তৈরি কথা বলেন। সেই কমিটির সুপারিশ মেনে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল। আমরা
রিটায়ার্ড জাস্টিসের নেতৃত্বে মমতা ব্যানার্জির মন গড়া কমিটি মানি না, সেই কারণেই কোর্টে গেছি। আগামীকাল অ্যাক্টিং চিফ জাস্টিসের কাছে মামলা রয়েছে। আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত, মূল অভিযোগ রাজ্য সরকারের। उनका ये कॉन्शियंस कहाँ था जब बालासोर ट्रेन एक्सीडेंट हुआ, जब पहलगाम हुआ, जब दिल्ली में ब्लास्ट हुआ, जब न्यू दिल्ली रेलवे स्टेशन में स्टैम्पीड हुआ, जब महाकुंभ में बेगुनाहों की मौत हुई ऑर्गेनाइजर्स के डिसऑर्गेनाइज के कारण। কেউ বলছেন মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন, সমালোচকরা বলছেন লোক দেখানো পদক্ষেপ, যুক্তির পাল্টা যুক্তি। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার। তাই বিরোধীদের একাংশে প্রশ্ন, কেন ক্রীড়ামন্ত্রী বা দমকল মন্ত্রীকে গ্রেফতারি নয়? প্রশ্ন করছেন ডিজিকে নিয়ন্ত্রণ করেন কে? সেকেন্ড হচ্ছে অন্তত 300 কোটি টাকার মানি ট্রেল হয়েছে। ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো। মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা, তাদেরকে ইনভেস্টিগেশন করতে হবে। यहाँ पे कितने लोग मारे गए? एक दुर्घटना हुआ है, मुख्यमंत्री प्रदेश की 1 घंटा के अंदर पूरा देश के सामने माफी मांगा है सोशल मीडिया प्लेटफॉर्म में। कोई दूसरा मुख्यमंत्री है देश का? কলকাতা দেখেছে ফুটবলের রাজা পেলেকে, দেখেছে মারাদোনাকে, দেখেছে কিংবদন্তি গোলকিপার অলিভার কানকে। যুব ভারতীতে আয়োজিত হয়েছে অনূর্ধ্ব 17 বছরের বিশ্বকাপ ফুটবল। দলবল নিয়ে মঞ্চ বেঁধে আসর মাত করে গিয়েছেন এআর রহমান। এই যুব ভারতীতে এবার কি হলো? কার দায়? কতজন দায়ী? কিভাবে সারবে এই ক্ষত? আদৌ সারবে? কলকাতা কি গর্ব করে বলতে পারবে আবার এসো মেসি? কলকাতা টিভি। এই মুহূর্তে তো অন্তত সেই গর্বের কোনো জায়গা নেই, উল্টে লজ্জায় এই মুহূর্তে দাঁড়িয়ে মেসিকে ডাকার কোনো নৈতিক অধিকারই আমাদের নেই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং এই গোটা ঘটনাটা, এই যে কেওয়াসটা, এই যে গোটা পরিস্থিতিটা বিশৃঙ্খল হয়ে যাওয়া, এই যে চূড়ান্ত লজ্জার অধ্যায়টা, তার যে সূত্রপাত, সেটা সবচেয়ে আমাদের মধ্যে যারা আছি তাদের মধ্যে সবচেয়ে কাছ থেকে এবং খুব অবজেক্টিভলি যে দেখেছে সেটা নিঃসন্দেহে রূপসা। আমি রূপসা, একটু তোমার অভিজ্ঞতাটা জানবো যে সেদিন তোমাদের সমস্ত প্রস্তুতি তুঙ্গে ছিল এবং লিওনেল মেসির ইভেন্ট, আমি বুঝতে পারছি তোমার এক্সাইটমেন্টটা কি হতে পারে। কি হলো মানে তারপর কি হলো, মেসি ঢোকার পর কি হলো? দেখো, এই প্রস্তুতির যে শব্দটা তুমি বললে, সেই শব্দটা থেকে তোমাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই উত্তরটা দেওয়ার আগে। আমি খুব বেশি ডিটেলে যে প্রস্তুতি দেখেছি, কারণ আমি ইভেন্টের সাথে, ধরো ইভেন্ট অ্যাজ এন ইন্ডাস্ট্রির সাথে 20 বছর আমি ইভেন্ট দেখছি। আমার 3-3.5 ইভেন্ট আমি অ্যাজ এন অ্যাঙ্কার স্পেস কাজ করেছি। এই ইভেন্টের প্রস্তুতি ভার্সেস আমার জীবনে করা সবচেয়ে ছোট ইভেন্টের D-1 প্রস্তুতি, সেটার যদি কথা জিজ্ঞেস করো, আমি বলবো আমার জীবনে এটা প্রথমবার আমি এরকম কিছু সচক্ষে দেখেছি। মানে প্রস্তুতি ছিলই না, মানে ইভেন্টের আমি যে পার্টটাতে ইনভলভ ছিলাম, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ক্রুশিয়াল পার্ট। ইয়েস। এবার আমাকে একটা কথা বলো, ফ্লো চার্ট ছিল? ওইটাই হলো মজা। ধরো আমার গল্পটা শুরু হচ্ছে বিকজ আমি বৃহস্পতিবার বিকেল থেকে জানি যে আমি অ্যাজ অ্যান অ্যাঙ্কার। তার আগে জানতে না? না, তার কারণ এখানে তো আমি আই ওয়াজ মানে আস্কড টু জয়েন, কাম ফর এ মিটিং, অ্যান্ড দেন দ্য ডিসকাশন ডিড নট হ্যাপেন এনিথিং। আমি জানি আমাকে ডাকা হয়েছে শো ফ্লোটা বুঝে দেওয়ার জন্য, এবং আমি নিজেই খুব খুশি, কারণ অবভিয়াসলি ইট ইজ আ বিগ থিং, রাইট? এবার আমি আমার কাজটা শুধু করতে যাব জানি। আমি ওখানে গিয়ে যখন যাচ্ছি মিটিংয়ে, তখন আমি যেটা এক্সপেক্ট করছি যে অনেক লোক থাকবে এটসেট্রা এটসেট্রা, যেরকম ইভেন্টের একটা D-2তে গম 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 করে ডেফিনেটলি। বাট ওখানে ব্যাপারটা খুবই একটা ছোট গ্রুপে ছিল, অ্যান্ড আই ওয়াজ ডিরেক্টলি মানে ফ্রম শতদ্রুজ পয়েন্ট, ওখান থেকে মানালি বলে যিনি ছিলেন, মানালি ভাইরাল ফ্যাক্টরি, রাইট, ভাইরাল ফ্যাক্টরি। সো মানালির সাথে ওখানেই আমার আলাপ, এবং ওখান থেকে আমাকে বলা হলো অন গ্রাউন্ডে ও পুরো ব্যাপারটা দেখছে, মানে ইভেন্টটা ও অর্গানাইজ করছে। সো ফ্রম দেয়ার মাই কনভারসেশন ওয়াজ উইথ মানালি অ্যান্ড ইন দ্য সেম রুম। সো আমরা খানিকটা স্ক্রিপ্ট করলাম। সো যে প্রথম ডকুমেন্টটা তুমি যে বললে ওই ফ্লো চার্ট, প্রথম যে ডকুমেন্টটা আমার কাছে হোয়াটসঅ্যাপে ফ্রম মানালি টু মি ইজ আ ক্যানভা লিঙ্ক which is a 2-page document, and আমার ইভেন্ট প্রস্তুতিতে আমি এরকম একটা বেশ লোয়ার কেজি মার্ক
ka format, মানে it was very very scattered in terms of the look and feel. মানে আমাকে একটা কথা বলো There was a রূপসা, যে যে structure, আমরা time আমরা আছে। বিভিন্ন সময় যে দেখে যে ইভেন খুব ছোটখাটো যে কর্পোরেট ইভেন্টস, সেখানেও আমরা দেখি যে যিনি সঞ্চালক তার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং শুধু সঞ্চালক না, তার যদি প্রোডাকশন পার্ট থাকে সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ক্রুশিয়াল জিনিস হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট আছে একদমই, যে 10টার সময় কি হবে, 10টা 5-এ কি হবে, সবকিছু রয়েছে। ফ্লো চার্ট অনুযায়ী ততটাই এগিয়েছে যেখানে মেসি মাঠে উঠলেন, আমাদের একটা স্ক্রিপ্ট আমরা বললাম বা পড়লাম, তারপর থেকে দ্য ক্যাটাস্ট্রফি স্টার্টেড, রাইট? কারণ ওখান থেকে ফ্লো চার্ট আর চার্ট নেই, ফ্লোটা জাস্ট মেসির তো ওখান থেকে ওরমভাবে ঘোরানোরই কথা নয়। অনুষ্ঠান সঞ্চালক হিসেবে আমি এবং আমার সাথে আগের দিন, মানে আমি D-1.5-এ যুক্ত হয়েছি, পরের দিন দুপুরবেলা আমার সাথে আই ওয়াজ ইন্ট্রোডিউস টু অনিন্দ, অ্যান্ড ওকে পেয়ে আমার খুব ইনিশিয়ালি খুব ভালো লাগলো ব্যাপারটা, কারণ আমার যেহেতু এই এত বড় একটা স্পোর্টসের অভিজ্ঞতা নেই, ইট ওয়াজ ইম্পর্টেন্ট ফর মি যে ওর আমার থেকে স্পোর্টসের পুরো ব্যাপারটা commentary অনেক করেছে। এবং ও প্রচুর হাত পা নেড়ে আমাদের যে স্ক্রিপ্টটা এগিয়েছিল সেটাকে বললো ও পুরো রিরাইট করবে, নিয়ে মধ্যে কথা ক্যানভা লিঙ্কটা আমার কাছে আর থাকলো না, লিঙ্কটা ওর কাছে চলে গেল। ওই লিঙ্কের ফাইনাল কখন এলো আমার কাছে? সকাল 9:02 ইভেন্টের দিন সকালবেলা। আমার ব্যাক টু ব্যাক হোয়াটসঅ্যাপ আছে ফলো আপে। আই এম আ লিটল পার্টিকুলার, লিটল ক্রেজি অ্যাবাউট ওয়ার্ক। ওকে, ইফ ইউ টেল মি ভোর 1টার সময় রূপসাদি আমি ফোন করব, 1:20 বেজে গেলে আমি তোমায় ফোন করব, 1:20। সো আই এম নট গেটিং ইনটু দোজ ডিটেলস, মোদ্দা কথা ইভেন্টের ফ্লো হিসেবে আমার কাছে 9:05-এ এরকম একটা আমি জাস্ট বোঝার চেষ্টা করছি, আমি পুরো বুঝতে পারছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্টে 9:02-এ প্রথম হচ্ছে তোমার কাছে ইভেন্ট ফ্লো গেল, ইভেন্ট ফ্লো যেটা ফাইনাল ইভেন্ট ফ্লো গেল, হ্যাঁ, উইথ দ্য স্ক্রিপ্ট আর কি, যেটা যেখানে যে ইভেন্টে মনে করো, দেখুন যে ইভেন্টে কারা থাকছেন লিওনেল মেসি ছেড়ে দিলাম, সুয়ারেজ ছেড়ে দিলাম, ডিপল ছেড়ে দিলাম, তার সঙ্গে থাকছেন চিফ মিনিস্টার, থাকছেন শাহরুখ খান, থাকছেন সৌরভ গাঙ্গুলি, মানে এরকম একটা হাই প্রোফাইল ইভেন্ট। এবং সেখানে আর প্রিন্ট করার তো কোনো, দেখো আমরা যখন আমার ইতিহাসে যতটুকু কাজ করেছি, কাগজ বা কিউ কার্ড ছাড়া আমরা কখনো কোথাও কিউ কার্ড যাই ইজ না। মাস্ট। কিউ কার্ড ইজ মাস্ট। আগের দিন যখন আমি শুনলাম ডায়লগ বাজি চলছে বাজারে, কারণ আমি তো D-1-এ দুপুর 12টা থেকে রাত 9টা অবধি রিহার্সালের সময় দিয়েছি শুধু সাউন্ড চেকটা আমি করব বলে, কারণ আমার ইনিয়ারের অভ্যেস নেই। সব কিছু ঘটছে, নাচের প্র্যাকটিস দেখে যাচ্ছে, কিন্তু অডিও চেকই তো হলো না। আই হ্যাড নো আইডিয়া অতগুলো লোকের সামনে কিভাবে কতটা আমায় গলা ছাড়তে হয়, কারণ আমি গোল অডিয়েন্স এরকম কখনো কাজ করিনি, রাইট? আমার কোনো ড্রাই রান হলো না। ড্রাই রান, আমার তো টেকনিক্যাল ড্রাই রানের জন্য ইনভেস্টেড দুপুর 1টার সময় ইভেন্ট। মানে ড্রাই রান আমি একটু বুঝিয়ে দিই, যেমন স্টেজ রিহার্সাল হয়, যে ড্রাই রান একটা ভীষণ টেকনিক্যাল কথা, তেমনি যে কোনো ইভেন্টের ক্ষেত্রে সেটা যত ছোট ইভেন্টই হোক না কেন, তার একটা যেমন মক ড্রিল হয়, তার একটা রিহার্সাল হয়, একটা মহড়া হয়ে যায়, যাতে সবকিছু যে ঠিক মতো আছে সেইটা এনশিওর হচ্ছে। রাইট। এবং ওই রিহার্সালটাই তো পরের দিন হওয়ার কথা, কারণ বৃহস্পতিবার রাত্রিবেলা 9টা অবধি আমি ওখানে ছিলাম। ওকে, আমি ওখানে গেছি 6টা 6:30 নাগাদ ওই ডিসকাশন রুমে, যেখানে আমি ইভেন্ট ম্যানেজমেন্টের মিটির সাথে কাজ করছি। শি অ্যান্ড আর টিম ইজ সাপোজ টু ওয়ার্ক, অ্যান্ড যে ইভেন্ট লিঙ্কটা হলো, দেন দ্য ডিসকাশন ওয়েন্ট অন টু মেকআপ এটসেট্রা, কারণ আমাদের এগুলো বেসিক কোয়েশ্চেন থাকে। আমাকে বলছে তোমার, মানে আমি পরে এগুলো অ্যাকচুয়ালি 2+2টা তখন আমার মাথায় আসেনি, সব কিছু পরে বুঝে আমার নিজেকে খুব মনে হচ্ছে আজকে যখন তুই জিজ্ঞেস করছিস, আজগুলো না বললে তো তুই জানবি না। মেকআপ আর্টিস্টের সাথে আমাকে কোঅর্ডিনেট ফোনে কথা আছে, আমি বলছি আমার লোক আছে, আমি করে নেবো। পিপল ওয়ার ইন ওয়ান লাইন ইফ আই সে, পিপল ওয়ার স্পেন্ডিং টাইম অন মাইক্রো থিংস উইচ আর অফ লিস্ট ইম্পর্টেন্স, যে ডিনারের প্যাকেটে কি খাবার থাকছে পরের দিন, বাট টেক চেক ইজ ফার মোর ইম্পর্টেন্ট। আই নো মাই ফ্রেন্ডস হু আমাদের কলকাতাটা খুব ছোট একটা পরিবার, স্পন্সরে আমরা সবাই অনেককে চিনি, তারা খুব খুশি যে আমি ওখানে প্রথম দিকে, তারা পরে আমায় বলেছে যে কেউ শুনতে পারেনি আমরা কি বলেছি। অ্যাকচুয়ালি কারণ আমি যখন অফিসে ঢুকি, আমি অফিস ঢোকার কিছুক্ষণ পরেই জাস্ট প্রায় সমান সময়ে মেসি মাঠে ঢোকেন, আমি তোমাদের কোনো বক্তব্য শুনতে পাইনি। এটা এবার ব্যাপারটা কি আমার কাছে ইভেন্ট প্রস্তুতি, তাই গেটিং ব্যাক টু, সরি আমি হয়তো ভীষণ আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি। না প্লিজ, আজকে মানে তোমার কাছ থেকে আমরা একদম কি ঘটেছিল সেটা আজকে তোমার থেকে ভালো কেউ বলতে পারবে না। তো টেক চেকটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, 12টা থেকে 9টা অবধি টেক চেক হলো না। স্ক্রিপ্টের ইন্ট্রো পার্টটা আমি লিখলাম, কারণ ও বললো যে মানে আমার কো অ্যাঙ্কারের স্পেস লাগবে, টাইম লাগবে, তো আমি ক্যাফেও মানে অনেক কিছু চেষ্টা করলাম।
করে মোদ্দা কথা দায়িত্বটা ও নিল স্ক্রিপ্টটা শেষ করার। ফাইনাল দুটো পরের দিন সকালবেলা তো ডিজিটালি লিঙ্ক আসলেও ওখানে আর কোনো প্রিন্ট নেওয়ার সময় নয়, কারণ ওখানে জ্যামার কাজ করছে না, কিছু লিঙ্কই কাজ করছে না। সো প্রিন্ট ছাড়া, সো দ্য সাজেশন গিভেন বাই মাই কো অ্যাঙ্কার ওয়াজ আমরা আমার ট্যাবটা থেকে পড়ে নেব। আই সে সানলাইটে স্ক্রিন দেখে দুজনে শেয়ার করব, তাও কি না মেসির ইভেন্ট উইথ 70,000 পিপল। আই সেড আমার পক্ষে সম্ভব না, অ্যাটলিস্ট আই নিড দ্য ডকুমেন্ট অন মাই ফোন। মানে জীবনে প্রথমবার ফোন হাতে নিয়ে আমি মঞ্চে উঠেছি, মানে আমার কাছে ওটা আমি বুঝতে পারছি, আমি হোয়াট আই এম ট্রাইং টু সে, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড। আমি আসবো রূপসা তোমার কাছে, আমি একটু এখানেই আসি যে চূড়ান্ত একটা অব্যবস্থার নিদর্শন। আমি এর পরের পার্টে রূপসার কাছে ডেফিনেটলি জানতে চাইবো, সবচেয়ে কাছ থেকে ওরা দেখেছে যে কোথায় গিয়ে যেটা আগ্রহ, যেটা উৎসাহ, সেটা কোথায় গিয়ে আসলে বিশৃঙ্খলা হয়ে গেল। সেই প্রসঙ্গে আমি আসবো তোমার কাছে। তার আগে আমি প্রদীপ্তর কাছে আসছি। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আমরা এখনো জানি না যে এখনো ডিজি এবং বিধাননগরের সিপি তারা শোকজের উত্তর দিয়েছেন কিনা, অন্তত সেটা আমাদের কাছে সেই ইনফরমেশন আসেনি। 24 ঘন্টার মধ্যে দেওয়ার কথা ছিল। শুভেন্দু অধিকারী তিনি সরাসরি এবার এটা ফিনান্সিয়াল স্ক্যাম বলছেন, কয়েকশো কোটি টাকার ফিনান্সিয়াল স্ক্যাম। শুভেন্দু অধিকারী যা বলছেন সেটা বলতে পারেন, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নিজের বিরুদ্ধে ফিনান্সিয়াল স্ক্যামের ব্যাপার আছে এবং উনি নিজেও বলেছেন আমার বিরুদ্ধে প্রমাণিত নারদা স্ক্যাম ছাড়া কিছু নেই। ফলে সেটা নিয়ে ওনার বক্তব্য উনি জানবেন, যা কোর্ট কেস করেছে উনি বলেছেন, যা কোর্ট কেস আছে সেই কোর্ট কেস উনি সামলে নেবেন। আমার বক্তব্য হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী শোয়ের 1 ঘন্টার মধ্যে, অশান্তির 1 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন। তিনি দ্রুততম ব্যবস্থা নিয়েছেন, যেটা বেনজির ব্যবস্থা, যেমন বেনজির ঘটনা তেমন বেনজির ব্যবস্থা। আজ অবধি এরকম স্মার্ট গভর্নেন্স অর্থাৎ সিম্পল, মোরাল, অ্যাকাউন্টেবল, রেসপন্সিভ, ট্রান্সপারেন্ট ব্যবস্থা খুব ভালো লাগছে প্রদীপ্ত, বাট মাই পয়েন্ট ইজ আজকে এই মূর্তির উন্মোচনের 2টো ফ্রেম ছাড়া যুব ভারতী, সবচেয়ে যুব ভারতের একটা কুচো ফ্রেমও দেখা গেল না। যুব ভারতী ব্রাত্য থাকলো, আমরা ব্রাত্য থাকলাম। মেসি মনে রাখতে চাইছেন না, যুব ভারতীকে মনে রাখতে চাইছেন না। তুমি যে কথাগুলো বলছো সেগুলো ডেফিনেটলি তোমার এখানকার যে সমর্থক তাদের কেটার করতে পারে, বাট মাই পয়েন্ট ইজ বিশ্বের দরবারে লিওনেল মেসি তিনি মনে রাখতে চাইছেন না আনফরচুনেটলি, যে যুব ভারতী বলে একটা স্টেডিয়াম আছে, সেখানে তার একটা অভিজ্ঞতা রয়েছে। নট আ সিঙ্গেল ফ্রেম ফ্রম যুব ভারতী। লজ্জা হচ্ছে না, আমার লজ্জা হচ্ছে। তোমার লজ্জা, আমার লজ্জা, ভারতের লজ্জা, বাংলার লজ্জা, সবার লজ্জা। আমার মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়াটা সেটা প্রথমেই বলেছি। তো আমার বক্তব্য লিওনেল মেসি তো ডেফিনেটলি দেখো, আমাদের একটা জিনিস বুঝতে হবে, ঘটনার আগে তাহলে ফিরিয়ে দাও, ঘটনার আগে ফিরিয়ে দিয়ে দিদি। না তুমি এতগুলো কথা বলে তোমার লজ্জা হচ্ছে, আমার লজ্জা হচ্ছে। আমি প্রথমে বলেছি, আমি বলেছি আমার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছে, আমি বলেছি ব্যবস্থাপনা হয়েছে, একটা প্রাইভেট ঘটনা ঘটছে, সেই প্রাইভেট ঘটনায় তুমি শুনলে পরিষ্কারভাবে কিভাবে প্রাইভেটলি সবকিছু হয়েছে, যেখানে সরকারের ভূমিকা নেই, তাও সরকার দায় নিয়েছে। তারপরে যদি বলে লজ্জা হচ্ছে, হ্যাঁ লজ্জা হচ্ছে, কিন্তু আমরা স্বীকার করতে পারি, আমরা স্বীকার করতে পারি লজ্জা হচ্ছে এবং আমরা সেটা শোধরানোর ব্যবস্থা করতে পারি। কিন্তু তুমি কি এটা মনে করো যে লিওনেল মেসি সত্যি সত্যি এক্স হ্যান্ডেলে তোমাদের দুঃখ প্রকাশের পোস্ট সেটা দেখবেন এবং সেটা দেখে লাইক করবেন বা রিপোস্ট করবেন? তোমার শোয়েরই বা মানে কি? তোমার শো কি মেসি দেখছেন নাকি? তোমার শো যাদের জন্য হচ্ছে তাদের জন্য এই বার্তা দিচ্ছি। পয়েন্ট হচ্ছে এটা যে কোন রকমের এরকম একটা ইভেন্ট, সেটা শুধুমাত্র প্রাইভেট ইভেন্ট বলে আমরা তো দায় নিয়েছি, সেই জন্য তো পুলিশকে ব্যবস্থা নেওয়া হয়েছে। তুমি মরবি কেসে দেখাতে পারবে, তুমি দিল্লি কেসে দেখাতে পারবে, তুমি গুজরাট কেসে দেখাতে পারবে, তুমি আমাদের যে স্ট্যাম্পেড হলো সেই কেসে দেখাতে পারবে। আমি একটু আসি, আমি জ্যোতির কাছে আসি। জ্যোতি, ডেফিনেটলি যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের লজ্জার, আমাদের গোটা বাংলার সমস্ত মানুষের লজ্জার, ক্রীড়া প্রেমীদের তো লজ্জার বটেই, মেসি প্রেমীদের জন্য মানে লজ্জারও বাইরে যদি তারও বেশি কিছু থাকে তাই। কিন্তু পয়েন্ট হচ্ছে এটা নিয়ে কি রাজনীতি হচ্ছে না? না দিদি, ঘটনা হচ্ছে, আমি তোমার সাথে একদমই একমত যে আজকে আমরা সবাই চাই যে পশ্চিমবাংলার ভালো হোক। আমাদের রাজনৈতিক রং, রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমরা শুনতে পাবো যে বাংলায় মেসি গিয়েছিল, সেখানে এরকম একটা মেস হলো, সেখানে কিন্তু সবারই, মানে শুধু তৃণমূল কংগ্রেস না, যারা আমরা এখানে বসে রয়েছি সবারই কিন্তু আমাদের গায়ে লাগে, কারণ আমরা সবাই বাঙালি, পশ্চিমবাংলার বাসিন্দা। এবং আজকে যে পরিপ্রেক্ষিতে প্রদীপ্তদা এতগুলো কথা বললো, এদের সবসময় একটা স্ট্যান্ডার্ড হচ্ছে, আপনি দেখবেন প্রথম দিন যখন ঘটনাটা ঘটলো তখন তাদের স্ট্যান্ড ছিল ওটা উদ্যোক্তার বিষয়, এখানে রাজ্য সরকারের বিষয় নাই। পরবর্তীকালে স্ট্যান্ড চেঞ্জ করে একে শোকজ করা, তাকে শোকজ করা। ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জায়গায় যে দখলদারিত্ব। আপনি দেখবেন যে
ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাড়ায় পাড়ায় আপনার শিক্ষকের যে নির্বাচন সেইখানেও একটা পঞ্চায়েত যদি দখল করে সেই পঞ্চায়েতটাকে ছিনিয়ে নেওয়া। আমি বলছি প্লিজ, বলতে দাও। আসবো, আমি অশোকদিনদার প্রশ্নে আসবো, এই যে wait করো। অশোকদিন তো স্যার ক্লারিফাই আমি দিয়ে আসবো, দিয়েছে, এই প্রশ্নে তো অশোকদিনটা কি action ধরো। মেসিকে কি Action জড়িত ধরো। ধরেছিল নাকি? ঘটনা হচ্ছে জড়িত Action ধরেছিল ধরো, না, এক এক করে, এক এক করে, যদি সংক্ষেপে। অনেক দীর্ঘদিনের তো রিইউনিয়নের বন্ধুত্ব নয়, যেরকম অরূপ বিশ্বাসকে দেখলাম মনে হচ্ছে অনেকদিন পরে রিইউনিয়ন হচ্ছে বলে জড়িত ধরেছে। ঘটনা হচ্ছে এই যে দখলদারিত্ব হচ্ছে বলে এই প্রবলেমটা হচ্ছে। আমি সুভাষিসদার কাছে আসি। সুভাষিসদা সংক্ষেপে আমার একটা ব্রেক শাসক প্রদীপ্তর গলা শুনে মনে হলো না বিন্দুমাত্র দুঃখ আছে এই ঘটনাটা নিয়ে বা লজ্জা পেয়েছে, যেভাবে চিল্লালো ঘটনাটা। রূপসার এতক্ষণ কথা শুনে আমার মনে হলো ইট ওয়াজ এ টোটালি অ্যাবসলিউটলি মিসম্যানেজড একটা প্রোগ্রাম, যেটা কিনা মানে রাজ্য সরকার স্টেডিয়াম দিয়েছে, যাকেই দিয়েছে আমি জানতে চাই না, পুলিশ ডিপ্লয় করেছে ওখানে, সমস্ত কিছু করার পর একটা মেস তৈরি হয়েছে, একটা মানে কিওটিক কন্ডিশন তৈরি হয়েছে। এই কন্ডিশন তৈরি হয়েছে কেন তা কিছুটা বুঝতে পারলাম রূপসার কথা থেকে, যে এরা কিছুই জানতো না কিভাবে হচ্ছে না হচ্ছে কি বৃত্তান্ত। এটার জন্য ভয়ঙ্কর কিছু ঘটতে পারতো, মৃত্যু ঘটতে পারতো। আজকে হয়তো এরকম ঘটেনি কিছু, কিন্তু আমরা 1980 সালের 16ই আগস্ট দেখেছি যারা স্টেডিয়ামে মৃত্যু ঘটছে 16 জনের। সেদিন যে ঘটনাটা ঘটেছে তার থেকে অনেক বিরাট ঘটনা ঘটতে পারতো। আজকে ঈশ্বর হয়তো ছিলেন সেই জন্য ঘটেনি, কারণ মৃত্যু ঘটেনি। এইটার জন্য প্রদীপ্তদের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্ত, ওইভাবে নয়, চিল্লামিল্লি করে নয়। প্রদীপ্ত ডিফেন্ড করার জায়গা না। এইটা কেন এরকম হলো, কেন জ্যোতিকে উত্তর দিতে হবে, কেন ফাগুয়া এই গেরুয়া ঝান্ডা ঢুকলো, কারা ঢোকালো, পুলিশ কি করছিল, জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে, আপনাদের এই যে গেরুয়া বিরোধী মানসিকতা, এর জন্য প্রবলেম, ভাঙচুর হচ্ছে। জ্যোতি তুমি যখন এখানকার তোমার মনে পড়ে তোমার তখন বিরতি আমাকে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর আসবো, এবং আমি আগেও যেটা বলেছি যে রূপসার কাছ থেকে আমি এটাই জানতে চাইবো যে গোটা ঘটনা ট্রিগার করলো যে মেসির ওখানে আর থাকা সম্ভব নয়, এটা এই সিচুয়েশনটা, এই কিওসটা ট্রিগার্ড হলো কিভাবে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছি। ফিরে এলাম বিরতির পর। আমি যেটা বলছিলাম যে আমি রূপসার কাছে একটু জানতে চাইবো যে রূপসা একটু আগে বলছিল যে ফ্লো চার্ট নেই, শেষ মুহূর্তে যেটা এসেছে সেটাও প্রপার ফ্লো চার্ট নয়, এবং একটা চূড়ান্ত কিওস মেসি মাঠে ঢোকার আগে থেকে। না, সেখানে একটু কারেক্ট করি, ফ্লো চার্ট একটা আছে, কিন্তু যেটা ফ্লো চার্টে যেটা proper হয় আমরা দেখে থাকি বাঁদিকে টাইম, ডান দিকে বাক্স করা, একটা রিমার্ক কলাম, যেরকম আমরা সবাই কিউ কাজ কার্ড করি। নেই, কিউ কার্ড আমাকে তো বলা print out হয়েছিল, নেই। হ্যাঁ প্রিন্ট আউটও নেই, কারণ ফাইনাল স্ক্রিপ্টটা আমার মানে আমি দেখেছি সকাল 9:02 নাগাদ, যেটা ফাইনাল, সেটাও দেখলাম যে ওই যেখানে অবধি লেখা হয়েছিল মোটামুটি আগের দিন অবধি, তারপরে 10% কাজে গিয়েছিল। যাই হোক, নট গেটিং ইনটু দ্যাট মাইক্রো থিং, মোদ্দা কথা হচ্ছে যে আমাদের আমি একটা সিম্পল প্রশ্ন করছি, যেহেতু খুব আফসোস হচ্ছে, আমরা তো অন্য জায়গায় দেখছি যে বাচ্চাদের সঙ্গে মেসি ফুটবল খেলেছে, গ্যালারিতে বল ছুটছে, শট মারছে, এবং সেই বাচ্চাদের ছবি ভিডিও পোস্ট করে আমার বলতে গায়ে কাটা দিচ্ছে। আমরা তো ওখানে যুব ভারতীর কিছু বাচ্চা, সেরকম কিছু পরিকল্পনা তো থাকার কথা ছিল। এভরিথিং ওয়াজ देयर বিকজ শতাদ্রু হ্যাড ডান দেখো এভরিথিং ইজ, আমরা তো অন্য শহরের, আমরা তো প্রোগ্রামটা কি হতে পারতো সেটার একটা নিদর্শন দেখেছি। তো এখানেও যে ফ্লোটা ছিল, যেখান থেকে আমরা দেখলাম ব্যাপারটা ঘেটে গেল ইন টার্মস অফ বাংলা কথা ছিল, ওখান থেকে ম্যাচ চলছিল, তখন হুইসেল ব্লো হবে, পেনাল্টি শুট আউট হবে, দুটো টিম যে খেলছিল, পেনাল্টি শুট আউটে যে জিতবে সে গোট ট্রফি দেবে মেসি তাকে পরে। তারপরে বাচ্চাগুলো দেখবে, কিছু বাচ্চা ছিল সাদা নীল পোশাকে দৌড়াদৌড়ি করছিল, তারা আগের দিন দিল্লি থেকে, তারা সব স্কুল থেকে এসেছিল, আই থিঙ্ক ভারতী বিদ্যাপীঠ বা এরকম একটি স্কুল, এবং তারা মেসির সাথে ওই মাঠে ফুটবল ক্লিনিক বা টিকি টাকা, যেটা আমরা ওই ফুটবল নানা রকম অনুশীলন, সেটা মেসি 4টে কোয়াড্রেন্ট অফ মাঠটাকে 4 ভাগে ভাগ করে মেসির ওই 10টা বাচ্চা নিয়ে ওদের সাথে খেলার কথা ছিল। এবং তারপরে একটা সম্বর্ধনা এটসেট্রা যেগুলো হয়, ট্রফি দেওয়া এটসেট্রা, এবং ফ্লোতে ওয়াজ মেসি, শাহরুখ খান, সৌরভ গাঙ্গুলি, অ্যান্ড দেন মিনিস্টার, অফকোর্স অনারেবল মিনিস্টার আমাদের সিএম ম্যাডাম। সো দ্যাট ওয়াজ দ্য ফ্লো দ্যাট ওয়াজ সেট। কিন্তু স্ক্রিপ্ট দেখো, একটা হচ্ছে স্ক্রিপ্ট, একটা ফ্লো।
স্ক্রিপ্টের পার্টটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে। তো আমাকে একটা তারপরে কথা বলো, sort out তুমি তো হয়ে মাঠের গেছে। তোমার প্রক্সিমিটি Yes. লিওনেল মেসিদের সবচেয়ে কাছাকাছি তোমার এবং অনিন্দর হওয়ার কথা। Right. মেসি ঢোকার পর কি হলো? মেসির ধার কাছ অব্দি পৌঁছতে পেরেছিল এবং ওই কেওয়াস মানে কোন জায়গায় দেখলে তোমরা কখন বুঝতে পারলে যে সিচুয়েশন হাতের বাইরে এবং মেসি চলে যাচ্ছে? ওকে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি, আমার পজিশনিংটা ছিল মোটামুটি ওই সাদা দুটো ক্যানোপি ছিল, ক্যানোপির সামনে ওই জায়গাটাতে মোটামুটি আমাদের জোন ছিল। তো আমার চোখে দেখা মেসি যেখান দিয়ে ঢুকলো সবাই আমরা দেখেছি, এভরিবডি নোজ। দেন ওই যে মুভমেন্টটা এত লোক মিলে শুরু হলো, ওটা তো পার্ট অফ প্ল্যান ছিল না। ইট ওয়াজ সাপোজ টু বি মেসি অ্যান্ড হিজ গার্ডস অ্যান্ড স্টাফ। ওইখান থেকে এভরিথিং ওয়াজ স্টিল ওকে, কারণ ওয়েভ আউট হচ্ছিল, পিপল ওয়ার ভেরি এক্সাইটেড। আর দেখুন আমরা যখন মানে সবাইকে এক্সাইট করি, ওই মেসি মেসি করি, সেই আওয়াজ এখনো আমার কানে, আমার ট্রমা হয়ে গেছে। সো ওই যে মেসি করলো, এই দিক থেকে কাট করে উনি ক্যানোপির দিকে চলে এলো। তো ক্যানোপির ঠিক পেছনে যারা বসেছিল ওই গ্যালারিতে, তাদের কিন্তু প্রথম থেকেই একটা অবস্ট্রাকশন ছিল, বাট এভরিবডি ওয়াজ এনজয়িং টু দ্য ফুলেস্ট। ইট ডিডন্ট ম্যাটার টু এনিবডি কে কতটা দেখতে পাচ্ছে, কি হচ্ছে, তুঙ্গে ছিল। তারপরে ক্যানোপি থেকে উনি আবার ওই যেখান দিয়ে ঢুকেছিলেন সেখানে যেই চলে গেলেন, অডিয়েন্স এর ওই জায়গা থেকে প্রথম বোতলটা পড়লো, ঠিক ক্যানোপির ওই সাইড থেকে ফার্স্ট বটলটা পড়লো, অ্যান্ড উই অল স ইট। অ্যান্ড আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেটা ঘটলো, তারপরে বোতল পড়া শুরু হলো এটসেট্রা। কিন্তু তারপরে ওয়ান অফ দ্য স্পন্সার্স, আই এম নট নেমিং, তিনি আমাকে নিজে বললেন প্লিজ টেল। কেন আমি জানি যে তখনও মেসি অ্যাকচুয়ালি মাঠের বাইরে যাননি, কারণ স্পন্সর উনি খুব সিনিয়র স্পন্সর একজন ছিলেন। মানে উনি আমাকে বললেন প্লিজ টেল এভরিবডি যে মেসি এখনো যাননি। উনি ইংরেজিতেই বললেন হি ইজ দেয়ার, শাহরুখ ইজ ওয়েটিং, দ্য প্রোগ্রাম ইজ অন, দ্য ইভেন্ট ইজ অন, দে হ্যাভ টু জাস্ট সিট। কিন্তু ততক্ষণে আমাদের মাইক্রোফোনের যে অপটিক ওয়্যারটা সেটা নেই, মানে অডিও সিস্টেম failure I think is the main culprit behind the failure. I just can't believe it. As an anchor তখন আমি স্ট্র্যাটেজি করছি, আমি কি করে থামাবো, আমি বললে আমাকে কেউ চেনে না, আমি বলছি I just can't believe it, মানে দর্শককে যে স্পেসিফাই করা হবে না, অডিওটা সেটার কোনো সুযোগ ছিল না। না, অডিওটা তো গ্যালারি থেকে তখন ইরাপশন অলরেডি অফ ইয়ে জলের বোতল টোতল হয়ে গেছে, তারা রেগে গিয়ে তো প্রথমে অ্যাটাক হয় অডিওর উপরে, ওইখানে তখন অলরেডি ওরা ডিসরাপ্টেড। ইয়েস, অডিওটা যদি থাকতো তখন আমার মাথায়, আই এম টেলিং ইউ অনেস্টলি, আমার মাথায় তখন আমি সৌরভ গাঙ্গুলিকে দেখতে পাচ্ছি, আমি জানি দাদাকে গিয়ে বলবো যে উনি হ্যাঁ, বিকজ উনি যদি তখন বলেন, কারণ আমি বললে কেউ পাতা, আমি কে, আমি অনিন্দ, উই আর জাস্ট নোবডি। অ্যান্ড আনফর্চুনেটলি দ্যাট এন্টায়ার অডিও ওয়াজ অফ, তাই জন্য আর কারোর কিছু বলার জায়গা নেই যে মেসি আছেন, আপনারা বসুন। অ্যান্ড এটা বাস্তব, এটাই ঘটেছে। আনবিলিভেবল মিস। আমি একটু দেখাবো যে গতকাল যখন বা আজকেও যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে এ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি অন্য রাজ্যের বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনেছিলেন এবং তিনি বলেছিলেন যে কে কজন ক্ষমা চায়। কলকাতায় আসার পর একই সঙ্গে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা তার সমালোচনা করলেন এবং একই সঙ্গে খুব তাৎপর্যপূর্ণভাবে তার বক্তব্য যে কিছু জনের আধিক্যতা, ওয়ার্ডটা অত্যন্ত স্ট্রং ওয়ার্ড, কিছু জনের আধিক্যতা অতি উৎসাহের জন্য মেসিকে এসেও মানুষ দেখতে পেলেন না, যারা কষ্টের টাকা জমিয়েছিলেন তাদের জবাবদিহি করতে হবে। শুনুন কি বলেছেন। এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্যতা, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্যতানি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসছে, যারা নিরাশ করেছে, তাদের জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তা বা নিশ্চিতভাবে তাই, তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি, এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে, কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে।
আমি এখানেই প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, এই বক্তব্যটা তো স্ট্রং বক্তব্য যে যারা আদিক্ষেতা হতে এবং যারা পুজোর জামা কাপড় না কিনে, যারা মাসের পর মাস টাকা জমিয়ে জাস্ট এক ঝলক দেখতে এসেছিলেন মেসিকে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তাদের জবাবদিহি করতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওই সময় মেসির চারপাশে কারা ছিলেন সেটা সমস্ত ভিডিওতেই দেখা যাচ্ছে। দিদি, এইখানেই আমার উত্তেজনার কারণটা ছিল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন 1 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়েছেন, গতকাল রাত্রিবেলাতেও যেমন অভিষেক ব্যানার্জি আমাদের নেতা বলেছেন, আজকেও তিনি একই বক্তব্য দিয়েছেন এবং আমাদের মুখপাত্র, আমাদের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও সেদিনকে তার বক্তব্য পরিষ্কারভাবে রেখেছেন। আমাদের ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করেছেন এবং বিভিন্ন ব্যবস্থাপনা হয়েছে পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে। এটা প্রুফ করছে যে আমরা খুব পরিষ্কারভাবে, যেরকম জ্যোতি বলল যে আমরা ঘটনার দিক অন্যদিকে নিয়ে যাচ্ছিলাম না, তাহলে 1 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী তার পোস্ট করতেন না, তার বক্তব্য জানাতেন না। এবং আমরা খুব পরিষ্কারভাবে বলছি যে আমরা যেমন লজ্জিত এবং আমরা দায়বদ্ধ মানুষের কাছে, আমরা কথা ঘুরপেচ করছি না, যে মানুষরা দীর্ঘদিন জমিয়ে টাকা জমিয়ে এত গরিব মানুষরাও এর মধ্যে আছেন। মেসির যে আবেগ পশ্চিমবঙ্গে, আর্জেন্টিনা ব্রাজিল, মোহনবাগান ইস্ট বেঙ্গল, বাঙাল ঘটি, এই যে ডিবেট পশ্চিমবঙ্গে, সেই পশ্চিমবঙ্গের যে আবেগের সঙ্গে আর্জেন্টিনা জড়িয়ে রয়েছে এবং সেইখানে মেসি স্বাভাবিক গোট, মানে গ্রেটেস্ট অফ অল টাইম, যখন তিনি আসছেন তার সঙ্গে সঙ্গে মানুষের আবেগ, এই দুটোর সামঞ্জস্য বিধানের যে দায়বদ্ধতা সেটা আমাদের আছে এবং আছে বলেই আমরা দায় নিচ্ছি, আমরা দায় ঝেড়ে ফেলছি না, আমরা উত্তর দিচ্ছি। এবং অবশ্যই যেমন লজ্জার যে আমার যুবভারতী স্টেডিয়ামের কোনো ছবি ওখানে নেই মেসির ভিডিওতে, তেমনই গর্বের আনন্দের যে ছবিটার ভিডিওটার সূত্রপাত হচ্ছে মেসির যে মূর্তিটা বসেছে লেক টাউনে, সেই মূর্তিটার কোলাসটা দিয়ে। ফলে একদিকে যেমন আমাদের লজ্জাও হচ্ছে, তেমনই আমাদের গর্বও হচ্ছে, তেমনই আমাদের আরেকটা বিষয় আনন্দ হচ্ছে বা ব্যবস্থাপনার দিক থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিঠ কাটিয়ে যান না, বরঞ্চ সামনে থেকে লিডারশিপ দেন, আদিত্যনাথের মতন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতন বা অন্যান্য রাজ্যের মতন পিঠ ঘুরিয়ে নেন না। আমি একটু দেখাই 1 সেকেন্ড, আমি জ্যোতিবাস সুভাষিসদার কাছে যাওয়ার আগে আমরা দেখলাম যে ইতিমধ্যে অশোক দিন্দা, ময়নার বিজেপি বিধায়ক, তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এবং তারপর তৃণমূল কংগ্রেস তাই নিয়ে সুর চড়াচ্ছে। এবং আজকে যখন বিরোধী দলনেতা তিনি যুব ভারতীতে যান, অশোক দিন্দাও সেখানে ছিলেন। কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলেছেন যে ওই ইনসাইড ফেন্সিং অশোক দিন্দার উপস্থিতি কিভাবে তা নিয়ে আমরা কথা বলেছিলাম অশোক দিন্দার সঙ্গে। আমি কুণাল ঘোষের পোস্ট দেখাবো, তার পাশাপাশি শোনাবো কি বলেছেন অশোক দিন্দা। বিজেপির বিধায়ক নিজেই বলছেন যুব ভারতীতে মেসির অনুষ্ঠান তৃণমূলের ছিল না, উনি মাঠের মধ্যে সপরিবারে ছিলেন, কেন কে কার্ড দিয়েছিল সেসব এড়াচ্ছেন। বলছেন মেসির সঙ্গে ছবি নেই, ফেসবুকে স্পষ্ট, পরের লাইনগুলো আমি এখান থেকে পড়তে পারছি না, বাট মুদ্রা কথা হচ্ছে, হ্যাঁ ফেসবুকে স্পষ্ট দেখেছি, সেটা পেলে ওকে মনে করিয়ে দেবে। এবার অশোক দিন্দা, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন প্রতিক্রিয়ায়। আমি টিএমসি কে কেন অ্যান্সার দিতে হবো? আমি কোন অথরাইজে গিয়েছিলাম? এখানে এক তো বিধানসভা থেকে টিকিট পাওয়া যাচ্ছে, কত চতুর্দিকে সুজিত বোস টিকিট বিলি করছে ফ্রিতে, কত জায়গা দিয়ে টিকিট আসছে, টিএমসি নেতারা দিচ্ছে। হ্যাঁ, আমি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, শতদ্রুদার সাথে আমার বহুদিনের সম্পর্ক, আমি ওখানে ম্যাচ খেলতাম। জানেন কি, যদি মেসি ম্যাচ খেলতো তাহলে একটা সেলিব্রিটি ফুটবল হওয়ার কথা ছিল, ফুটবলার এবং বলিউড টলিউড ক্রিকেটার মিলিয়ে একটা ম্যাচ হওয়ার কথা ছিল, এক্সিবিশন ম্যাচ। সেটা মেসি শুধু খেলেনি বলে আমি সেটা না করে দিলাম, না হলে আমি তো মাঠের ভেতরেই হয়তো তোমার বক্সের ভেতরেই থাকতাম, তখন আমি তো তখন বাইরেও থাকতাম না। আমরা অশোক দিন্দার সঙ্গে কথা বলেছিলাম জ্যোতি, কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, যেটা রূপসা যেটা বললো, যে এই যে ইনসাইড ফেন্সিং যে কার্ড, সেই কার্ডের সেটা নির্দিষ্টভাবে তো অ্যালটেড হয়, সেটা তো একদম পাইকারি হারে তো হয় না। সেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে ইনসাইড ফেন্সিং, মাঠের মধ্যে যাওয়ার জন্য সেই কার্ড লাগে, সেই কার্ডটা তার ছিল কিনা এটা সম্পর্কে নিশ্চুপ অশোক দিন্দা। নিশ্চিতভাবে অশোক দিন্দা ডেফিনেটলি অশোক দিন্দা তো হোস্ট নয় মপিয়াদি। ঘটনা হচ্ছে যাদের দেখার দায়িত্ব তারা কেন দেখেনি। আজকে মেসির ওখানে টুইটারে আমরা ছবি দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে অন্য রাজ্যে তৃণমূল কংগ্রেসটা নেই। আপনি ভাবুন, এই যে শতদ্রু দত্ত, একটু দুঃখ আছে, সেটা হচ্ছে যে মেসির ভিডিওয়ে কোনো পলিটিশিয়ানেরই ছবি নেই, দরকার নেই তো, কিন্তু আলটিমেটলি আমরা তো চেয়েছিলাম যে যুব ভারতীর ছবিটা থাকুক। শতদ্রু দত্ত তো হায়দ্রাবাদের হোস্ট,
আজকে অ্যারেস্ট হওয়ার পরেও সেই হায়দ্রাবাদের প্রোগ্রামটা তো ভালোভাবে হয়েছে। কেন হয়েছে? তার কারণ এত হ্যাংলামও নেই, এই যে দখলদারিত্ব নেই। আপনি ভাবুন, জল নিয়ে গেছে, সেখানে নাকি 200 টাকা করে জলের বোতল। এই মিসম্যানেজমেন্টটা কেন? কারা ব্যবসা করলো এটা নিয়ে? এটা নিয়ে তো তদন্ত হওয়া দরকার। একটা জাস্ট কথা বলবো, ডেফিনেটলি এই প্রত্যেক 3টে শহরে তুমি যেটা বলছো আবেগ ছিল, উচ্ছ্বাস ছিল, কিন্তু আধিক্যতা ছিল না। একটি জায়গা, আধিক্যতা তো খুব স্ট্রং ওয়ার্ড, এবং নির্দিষ্টভাবে আমরা বাঙালিরাই বোধহয় বুঝতে পারি যে আধিক্যতা মানে এক্স্যাক্টলি কি মিন করা হয়। সেখানে তো একটা চিউইং গাম খেতে খেতে একটা সেলফি ভালো হলো না বলে আরেকটা সেলফি তুলতে রিকোয়েস্ট করা মেসিকে, সেটা আধিক্যতার মধ্যে পড়ে কিনা আমি আধিক্যতা বলিনি, যুবরাজ বলেছে ঘটনা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে না হলে কিন্তু একদম তোমরা বলতে পারছো, আমি বলছি তো, আমি বলছি তো ঘটনা হচ্ছে এদের আবার বলছি আবেগ, উচ্ছ্বাস, এমনকি একটু আকাঙ্ক্ষা দেখার দিদি, এখানে আবেগ নয়, আবেগটা তো খুব স্বাভাবিক বিষয়। কারণ মেসি থাকলে, মেসির ভক্ত হিসেবে আমরাও অনেক সময় এক্সাইটেড হব, এটা খুব স্বাভাবিক। কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে সবকিছুতে দখলদারিত্ব। আমি মন্ত্রী, তার মানে হচ্ছে আমার সমগ্র গোষ্ঠী সেখানে যাবে, তারা ঘিরে ধরবে। মানুষের সঙ্গে একটা লড়াই প্রত্যেকটা জায়গায়। আমি তো বারবার বলছি যে মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এখানে কিন্তু লড়াইটা শুধুমাত্র বিজেপি কংগ্রেসের সঙ্গে নয়, লড়াইটা হচ্ছে মানুষের সঙ্গে। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা এমএলএ, আমাদের সমস্ত সুবিধা আমরা পাবো। মেসিকে দেখার একমাত্র সুবিধা আমরাই পাবো, অন্য কেউ পাবে না। এই যে মানসিকতা, আমরা তৃণমূল কংগ্রেস করি, অন্য একটা দল যদি সেখানে ভোট গঠন করে তো তাদেরকে আমরা টেনে নেব, তাদেরকে আমরা মারবো, তাদেরকে আমরা জেলের ভিতরে ভরবো, গাঁজা কেস দেবো। এইটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মানসিকতা। এটা একটা অর্গানাইজড ক্রাইম। এটা শুধুমাত্র যুব ভারতী নয়, এটা তায়েরপুরে ঘটেছে, এটা তায়েরপুরে ঘটেছে, এটা ঝালদায় ঘটেছে, সব জায়গায় এটা ঝালদায় ঘটেছে। অর্গানাইজড ক্রাইম যারা করে তাদেরকে বিরোধী দলনেতা করে। আসবো আমার সুভাষিসদার কাছে এখানে প্রশ্ন, যে সুভাষিসদা আপনি যেটা বলছিলেন যে আরো ভয়ঙ্কর জিনিস তো ঘটে যেতে পারত। একটা জলের বোতল, যদি ভর্তি জলের বোতল হয়, সেটা যে যখন ছুঁড়ে দেওয়া হয় তার যে ভেলোসিটি থাকে, সেটা এমনি জলের বোতলের থেকে অনেক বেশি। এমনি জলের বোতল যায় না, এবং যে কারণে জলের বোতল যে অ্যালাউড নয় এটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল। তাহলে অত জলের বোতল ভেতরে ছিল, কি করে? জলের বোতল যদি পুলিশ প্রশাসনের নজরে এড়িয়ে ঢুকে থাকে, তাহলে ওখানে তখন টেররিস্ট ঢুকে থাকতে পারে, ওখানে তো একটা বোমাও ঢুকে থাকতে পারে। সেই কারণে রূপসার কথা শুনে বললাম যে এটার মধ্যে অ্যাবসলিউটলি একটা মিসম্যানেজমেন্ট ছিল। দ্বিতীয় কথা, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যা বললেন সবই ওয়ার্ডস অফ সিম্প্যাথি ছাড়া আর কিচ্ছু না। ওইটা হলো যে এর মধ্যে যে বিরাট স্ক্যাম রয়েছে বিহাইন্ড দ্য কার্টেন, এইটার সম্পর্কে তো বলা উচিত ছিল। এই যে বললো যে প্রচুর ছেলে টাকা পয়সা জমিয়ে মেসিকে দেখতে এসছে, তাহলে কারা এতগুলো টাকা নিয়ে ভেগে গেল, বা এই টাকাগুলো মানে কোথায় কোথায় মানে ঢুকলো, কার কার পকেটে ঢুকলো? যেমন বিরোধীরা, আমার এখানে বক্তব্য যে জ্যোতি বা আপনারা বা সিপিআইএম একদম সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বক্তব্য রাখার সময় যখন একদম পয়েন্ট আউট করে করে বলছিলেন যে আশপাশ যাদের আমরা ওই সোকল্ড আধিক্যতা দেখাতে দেখেছি, আশপাশে যারা ছিলেন, তাদের মধ্যে যারা ছিলেন তারা ঘনিষ্ঠ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের, সেটাও দেখানো হয়েছিল। আজকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যারা এটা করেছেন তাদের জবাবদিহি করতে হবে। তাহলে এই বার্তাটা সেটা কিভাবে নিতে? তাহলে তো সুজিত বোসেরও উচিত স্টেপ ডাউন করা। সুজিত বোসের লোকেরা ভর্তি ঢুকেছিল ভেতরে, এবং ওখানে বসে বসে আমরা দেখেছি ভিডিওতে, বসে বসে টিকিট বিল হচ্ছে তার ফ্যান্সদের, মানে সুজিত বসুরা তাদের পাড়ার ছেলেদের ঘিরে রয়েছে এবং দিচ্ছে যা ঢোক ঢোক। তো ঘটনা ফেরত তো অস্বীকার করতে পারবে না। তার মানে একটু রূপসার কাছে, রূপসা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট বলেছে, যে রূপসাকে বলা হলো যে একদম অ্যাঙ্কারের জন্য, হোস্টের জন্য যে কার্ডটা হওয়ার কথা, ছবি তুই এটা সবচেয়ে ভালো আমার পয়েন্ট অফ ভিউতে বুঝবি, কারণ আমরা যখন হোস্টিং করি তখন কিন্তু ওটা একটা অন্য কাজ, এবং ওই কাজটা একটা স্পেসিফিক কাজ। যারা মঞ্চে কিল ঠোকে তারও একটা স্পেসিফিক কাজ আছে। আমার মনে হয় কোথাও একটা হাম সব কর লেগা, আমি সব পারি, এইটা না কোথাও একটা বুঝতে হয় সবার সবকিছু করা সম্ভব নয়। আমাকে এখানে একটুখানি বলো যে ওই কার্ডটা একদম খুব, যখন আমরা দেখি অল অ্যাক্সেস কার্ড কোনো মাঠে বা কোনো ইভেন্টে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো তুমি বলছো যে না, তোমায় বলে দেওয়া হলো যে না এমনি ক্রু কার্ড নিয়ে নাও ছবি ছাড়া, তুমি ভেতরে ঢুকে, তার মানে আমি এটা থেকে এটাই বোঝার চেষ্টা করছি যে আসলে এটা আমাকে বলা হলো না, আমি বলছি তার মানে, আমি জাস্ট বোঝার চেষ্টা করছি, তার মানে এমন কি একটা গাছাড়া পরিবেশ ছিল যে যেখানে এক তো হচ্ছে এফওপি,
যে ইনসাইড ফেন্সিং কার্ড সেটাতেও যেমন ঢুকে মানে সেটাতেই ঢোকার কথা, আবার তার পাশাপাশি অন্য কার্ডেও লোকে ঢুকে যেতে পারবে, মানে ওখানে ওখানে একটা বলা হয়েছে। কিন্তু আমি যখন ওই ক্রু কার্ড দিয়ে, আমি তোমাকে এখানে একটু বলছি কারণ দেখো বাকিটা কি হয়েছে আমি সত্যি বলতে পারবো না, কারণ ভেতরে তোমার জেনেছে মতনই এত লোকের তো ইনসাইড ফেন্সিং এ থাকার কথা না, না পাস ইনসাইড পাওয়ার কথা ফেন্সিং না। এ থাকার কথাই নয়। এন্ড সেকেন্ডলি হচ্ছে দেখো আমরা একটা দিক দিয়ে এন্ট্রি এটসেট্রা করেছি, যেরকম হয় একটা মাঠে ভাগ করা থাকে, মেসি ওখান দিয়ে উঠবেন, সৌরভ এখান দিয়ে উঠবেন, শাহরুখ, সো এভরিথিং ওয়াজ ভেরি অর্গানাইজড ইন টার্মস অফ উঠবে অন ডিসকাশন পেপার। বাট রিয়ালিস্টিক্যালি আমি যখন ইনসাইড কার্ডের ক্রু কার্ড নিয়ে ঢুকতে চাইলাম, আমায় কিন্তু যদিও আমি অ্যাঙ্কার হিসেবে ওখানে নিযুক্ত, আমায় ঢুকতে দেওয়া হলো না। I had to literally request, beg, plead, এবং আমার সাথে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের একটি বাচ্চা মেয়ে, ও বললো না না বিশ্বাস করুন পুলিশকে, কারণ ওখানে আপনারা জানেন সব ভীষণ বড় বড় কর্তারা ছিলেন ইনসাইড ফিল্ড কার্ডের সামনে। অ্যান্ড শি সেড দ্যাট না উনি আছেন সত্যি হোস্ট, মানে আই হ্যাড টু হ্যাভ আ সাক্ষী। তারপরে আমি গিয়ে দেখলাম যে আমার কো অ্যাঙ্কার উনি অলরেডি ব্রডকাস্টের অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছেন। অ্যান্ড দেন ব্রডকাস্টার লুকড ব্যাফেল যে আচ্ছা দুটো অ্যাঙ্কার নাকি, মানে আমার তখন মানে আই ক্যান টেল ইউ দ্যাট আই হ্যাড নাথিং টু আন্ডারস্ট্যান্ড। আমি জাস্ট জানি ঠিক আছে। এবার ও আমাকে বললো আমার কো অ্যাঙ্কার যে টাইমই হয়ে গেছিল, তোমাকে দেখতে পাইনি, হয়ে গেছে। অ্যান্ড আই এম ওয়েটিং যে এবার অডিয়েন্সের জন্য আমাদের একটা স্ক্রিপ্ট ছিল উইচ ইজ অনুষ্ঠান শুরু হলো সকলের জন্য, আর একটা টেলিভিশনের অ্যানাউন্সমেন্টটা ও করে দিয়েছিল। অনুষ্ঠান শুরু থেকে তুমি যদি দেখো যেখানে অবধি মানুষ এনজয় করছিল, সেটা কিন্তু ম্যাচ শুরু হলো যখন দুটো দল। আমাকে একটা কথা বলো, আমি জাস্ট জানতে চাই, হ্যাঁ। এই যে যদি দুজনের অ্যাঙ্কারিং হয় যে কোনো ক্ষেত্রে, সেটা নিউজের ক্ষেত্রে হোক, কোনো ইভেন্ট, তাই তুমি দেখে থাকবে ব্রডকাস্টে আমার নামটা মনে হচ্ছে যেন মানে আমার কো অ্যাঙ্কার অনিন্দ সেনগুপ্ত, তার নিচে মনে হচ্ছে ওনার ডেজিগনেশন আমি রূপসার ছোট দাশগুপ্ত। আমি ওটাই জানতে চাইছি, যদি এই ডাবল অ্যাঙ্কারিং হয়, যেটাকে আমরা চলতি ভাষায় ডাবল অ্যাঙ্কারিং বলি, নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন থাকাটা খুব জরুরি। তাহলে তোমার কি মনে হয় যে এই যে আসলে এই কমিউনিকেশনের অভাবটা, এটা কি তোমার মনে হয় জাস্ট গা ছাড়া ভাব দায় সারা? আই হ্যাভ নো ক্লু, কারণ আমি তো এরকম আগে জীবনে আমরা সবাই যেরকম কোনো পরিস্থিতিতেই প্রথমে পড়ি না, আমিও তো জীবনে এরকমই প্রথম একটা ইভেন্টে ঢুকলাম, যেরকম এখানেও এটাও হয় যে রিহার্সাল ছাড়া, সাউন্ড চেক ছাড়া, কো অ্যাঙ্কার নিয়ে আবার এত মানুষের সাথে কথা বলবো, তাও কো অ্যাঙ্কারকে তার সাথে আমার আগের দিন দুপুরবেলা হাই হ্যালো থেকে আলাপ, কারণ আমি ওকে চিনতাম না, আই হ্যাভ সিন হিম অন স্ক্রিন। সো সবকিছুই বলছি যে এইটা আমার কাছে প্রথম, এবং তার জন্য আগের দিন লাস্ট একটা কথা বলো, লাস্ট একটা কথা বলো যে সেই সময় সৌরভ তো তুমি বললে, সৌরভকে তুমি দেখতে পাও, আমি সৌরভ অফ কোর্স আই সৌরভের তখন রিঅ্যাকশন কি ছিল? না সৌরভ গাঙ্গুলি, দেখো সৌরভ গাঙ্গুলির ক্যানিপিতে ছিলেন তখন লিয়েন্ডার পেসকেও আমি দেখেছি, এবং লিয়েন্ডার পেসও ছিল, হ্যাঁ, এবং ওইখানে ইভেন্ট ফ্লোতে তো ছিল আমরা যেরকম, কিন্তু যখন এই কিওসটা হলো, অর্থাৎ বোঝা যাচ্ছে যে মানে ইভেন্টটা ভেস্তে যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি ওয়াজ রিয়েলি মানে হি লুকড যেরকম উনি একটা কাম রাখতে পারেন, বাট অফ কোর্স এভরিবডি ওয়াজ গেটিং এ লিটল ওয়ারিড। সৌরভ থেকে বোঝানোর চেষ্টা করছিলেন মেসিকে এইটা না, আমি সত্যি বলবো, কারণ ক্যানাপির ভেতরে যেহেতু আমি জানি আমার দরজাটা কোথায় শেষ হয়ে যায়, তাই হয়তো তুমি আমার কোনো কাছাকাছি ছবিতে দেখবেও না, হয়তো গলা শুনতে পাবে অনেক ভিডিওতে। আমি মানে আই নো আমি সবাইকে চেষ্টা করছিলাম যতক্ষণ অবধি মাইক্রোফোন কাজ করেছে, কারণ অ্যাজ আই সেড মাইকটাই প্রথমে অফ হয়ে গেছিল। সো আমি ওইটা অত ডিটেলিং এ দেখতে পাবো না, বাট এভরিবডি লুক ডেফিনেটলি ওয়ারিড, সবাই নিশ্চয়ই চেষ্টা করেছে, কিন্তু ততক্ষণে মনে হয় অডিয়েন্স যে ওয়েট করছিল, মেসেজ যে কেন মাঠ থেকে তখন বেরিয়ে গেল আর আবার ফিরতো কিনা, এই কমিউনিকেশন গ্যাপটা কেউ ব্রিজ করার ছিল না। তখন ব্রিজই করা গেল না, তোমরা ওয়েট করলে, তখন আমরা ওয়েট করলাম যদি মেসি ফেরে, কারণ ওটাই তো একজন স্পন্সর উনি বললেন, যতক্ষণে বললাম না বোতল পড়া শুরু হয়ে গেছে ইত্যাদি। সো আই অ্যাজিউম মেসি তখন মাঠ থেকে বেরোলেও মানে যুব ভারতী থেকে বেরোননি, উনি ভীষণভাবে ছিলেন, এবং শাহরুখ খানের সাথে মানে পুরো ফ্লোটা যদি তখনও একবার রিজিউম করা, যদি বাচ্চারা খেলতো 30 মিনিটটা কমে হয়তো 10 মিনিট, কিছুই না, যদি মেসির 3-4টে শট গ্যালারিতে পাঠানো সম্ভব হতো ওই সিচুয়েশনে, মানে ওই সিচুয়েশনে হয়নি, ডেফিনেটলি সবাই চেষ্টা করেছেন, বাট আই মিন টু সে যে যদি সেটুকুও করার পরিস্থিতি থাকতো, তাহলে হয়তো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যেতে পারত। একদম একটা খুব সংক্ষেপে, রূপসাজি যে অসহায় অবস্থার মধ্যে ছিলেন, সেটা কি কাউকে জানানোর সুযোগ পাননি যে আমি এইরকম? আমি আমার হাতে মাইক, সো একটা সময় হলো যেখানে তোমরা যদি এখন দেখো মানে হয়, সো আমরা তো অ্যাঙ্কারিং করছিলাম, সো এন্টায়ার গ্রুপ ওয়াজ গোয়িং অ্যারাউন্ড, সাডেনলি ওনার শতদ্রুর টিম থেকে একজন এসে বললো শতদ্রু মাইক চাইছে, তো অবভিয়াসলি আই গেভ মাই মাইক।
সো আমার মাইকটা নিয়ে শতাব্দীকে আমি দেখতে পাচ্ছি দূর থেকে, তখন অলরেডি দড়ি টড়ি করে দিয়েছে, আর আমি তো ডেফিনেটলি আমার জায়গাতে বিচরণ করছি। সো দেন আই গট মাই মাইক অ্যান্ড দেন আই ওয়াজ অবজার্ভিং, তখন আমি চেষ্টা করছি টু হিয়ার হোয়াট হি ইজ ট্রাইং টু সে অ্যান্ড ফলো হিজ ইনস্ট্রাকশন। কিন্তু ওই যে অডিওটাও তো এখানে আর শতদ্রু যেহেতু এত কথা বলছিল, আমি লাস্ট দুদিন ওর সাথে যতটুকু ইন্টারাক্ট দেখতে পেয়েছি, ফোনে ওর গলা শুনেছি, লোকজনের সাথে কথা বলছে, ওর কিন্তু খুবই গলা খারাপ হয়ে গেছিল, এবং যেটা হয় বেশি কথা বলে ভোকাল নডিউলস হয়ে গলা বসে যায়, ওর গলা কিন্তু বেশ খানিকটা বসা ছিল, তাও আপ্রাণ চেষ্টা করছিল সকলকে বোঝানোর। অ্যান্ড তারপরে ব্যাপারটা ওয়াজ সামথিং দ্যাট এখন শুধু ময়না তদন্ত করা ছাড়া আমাদের হাতে আর কিছু নেই। আমরা সত্যিই জানি না যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, না আমি একটা জিনিস, আমার সময় একদম শেষ। মুখ্যমন্ত্রী তার মন্ত্রীদের যথেষ্ট ম্যাচিওর হওয়ার সুযোগ দিতে দেননি, কারণ হলো যেভাবে অরূপ বিশ্বাসকে দেখেছি ছবি তোলার জন্য, তাতে আমার মনে হয়েছে অরূপ বিশ্বাসই এনেছিল মেসিকে শুধু ছবি তুলতে বলে। রূপসা এক সেকেন্ড রূপসা 10 সেকেন্ডে শেষ করো প্লিজ আমাকে। ওকে, আমার একটাই কথা, দেখুন যারা দুঃখ পেয়েছে তাদের মধ্যে কিন্তু কোনো দলের নাম ছিল না, এক্স্যাক্টলি বলতে পারি, এক্স্যাক্টলি চোখের জল যখন পড়েছে, এবং আমি আবারও বলছি যে এক সেকেন্ড, যদি যারা 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 এইভাবে সাধ্যের বাইরে গিয়ে টাকা জোগাড় করে টিকিট কেটে একবার মেসি দর্শন করতে গিয়েছিলেন, এটা কিন্তু কোনো পুজো প্যান্ডেলের পুজো নয়, এটা শ্রীভূমির পুজো নয়, চিত্লা অগ্রণী নয়, যে সুরুচি নয়, ত্রিধারা নয়, যে ঠিক আছে পরের, বা সন্তোষ মিত্র স্কোয়ার নয় যে পরের বার আবার গিয়ে দেখব। এই আক্ষেপটা তাদের স্বপ্নভঙ্গের কম্পেনসেশন হয় না। যদি আমি ধরেও নিই যে পরবর্তীকালে টাকা ফেরতের যে ব্যাপারটা সেটা আশ্বাসমতো হচ্ছে, কিন্তু ইমোশনাল লস তার মেকআপটা কে করবে? ও ট্রমার কথা বলছিল না, এই ট্রমাটা আসলে আজকে বাংলার প্রত্যেকে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।